স্যার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। রোহি, আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি আপনার সাথে ভালো নাই। আমি আমি সাহায্যে ভালোবাসি। ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইড়া দেন, আমারে ডিভোর্স দেন। তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না। ইউ কাওয়ার্ড। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। হোয়াট? কেউ নাই? ঠিক আছে, তুমি এর সমস্যা আছে। এমন তো কোনো কথা ছিল না সাহেব। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সমস্যা কি তোমার বলো আমাকে। আচ্ছা রোহি, দেখো দেখো, আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছু সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। রোহি, সবসময় তো টাকা করো না। শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত দিই, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। আই এম রিয়েলি কনফিউজ। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তুমি জি স্যার। না না বসো। থ্যাংক ইউ। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, আমার একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আবার শুরু করবো। ওকে গুড। স্যার স্যার প্লিজ স্যার 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 বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াও। লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, ব্যাপারটা মাথায় রেখো। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? আমি আসলে সাহেবের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি সাহেবকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করছি। বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা ও একটা গোল্ড ডিগার, বাবা ওর টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড, আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম, এরপরেও আমার সাথে চিট করছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজব্যান্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি, ওই টাকা দিয়ে আমি নিজে সব খরচ চালাই। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো, না হলে এখানে এসে এসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসেছো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে। একটু বের হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রেডি হচ্ছি, অফিস আসতেছি। আজ থেকে আপনাকে কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি, কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সব মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয় গতকাল একটু বাড়িতে গিয়ে সিক্রেট করে এসেছেন? ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড, ওখান থেকে ফোন এসেছে, আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার চাকরিটা আসলে we are really
সরি। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিল সেখানে আপনার স্যালারি কেমন ছিল? 15,000 হলেই হবে। আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সব কিছু মিলে আরো 5,000। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার বা আমাদের মালিক, আসলে আমরা যাকে নিয়োগ দিই উনি ওকে করার পর আসলে আমরা ওকে করি। বিকজ সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। রুহি, আপনি এদিকে আসেন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? মিস রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। স্যার আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছুই করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? না মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশে বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। আমার বাবার আরো অনেক বিজনেস আছে। আমাদের অফিসের সবার স্যালারি, বিলসগুলো আর আদার্স কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। আর এইখানে কারওয়াশ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব ডিটেল। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। আচ্ছা, সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজব্যান্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি, ও আমার ছেলে। আর আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক, কখনোই। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। সন্দেশে আমাকে সত্যিকারে ভালোবাসতো। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করব। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ। মানুষ তার জীবনে সবচেয়ে বেশি জিনিসটার পিছনেই হবে, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার পিছনে গেছি, কেন যেন আমার জন্মের পর আমার সবাই গেছে। আমার বুদ্ধির পরে আমি পরিবারকে জিনিসটা বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাঠিয়েছে, কিন্তু আমি ভুল ছিল। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস নেই। আমি সেইখানেও ভুলছিলাম। আমি আসলে এই মানুষটাই না যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো, তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমাকে দেখো।